আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে লিজেন্ড কেয়ারের তরফ থেকে আমি রায়হান বোরহান শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকে অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজি ফাইনাল সাজেশন ক্লাসে। ঠিক আছে, সো শুরুতে আমার ভয়েসটা কি ঠিকঠাক মতো আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা এটা একটু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু আগামীকালকে পরীক্ষা, আমি কিন্তু খুব বেশি আপনাদেরকে ইনশাল্লাহ আটকায় রাখবো না, খুব দ্রুত হচ্ছে আপনারা আজকে শেষ মুহূর্তে কি কি পড়বেন আমি খুব দ্রুত ইনশাল্লাহ সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে আমি আজকে ক্লাসটা শেষ করার চেষ্টা করব। আর যদি আপনারা সাথে থাকেন তাহলে সময়সীমা আরো বাড়তে পারে। ঠিক আছে, সো যাই হোক, আমি আমার টাইমলাইন থেকে আমি আমার আজকের এই বিশেষ ক্লাসটিকে আমি শেয়ার করে দিচ্ছি এবং আমি চাইবো যে আপনারাও আপনাদের টাইমলাইন থেকে আজকের এই বিশেষ ক্লাসটিকে আপনারা শেয়ার করে দেন। সো আমি আমার টাইমলাইন থেকে আজকের ক্লাসটিকে ইনশাল্লাহ আমি শেয়ার দিয়ে দিয়েছি। সো আপনারা যে যেখান থেকে আজকে ক্লাসটিতে অংশগ্রহণ করছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে কে কোত্থেকে আমরা আজকে ক্লাসে অংশগ্রহণ করছি, সেটা একটু কমেন্ট করে জানাবেন। সো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি 100+ পার্টিসিপেন্ট আমাদের সাথে ইতোমধ্যেই যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আনিকা আক্তার, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সংখ্যাটা ইনশাল্লাহ আরো বাড়বে আশা করি আমি। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তো তোমাদের জ্ঞাতার্থে আমি প্রথমে একটু বলে রাখি যে আমাদের এই সর্বশেষ যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল আমরা সবাই জানি সেটা ছিল 2014 সালে। সো 2014 পর থেকে তোমার 2024 পর্যন্ত কোনো ভর্তি পরীক্ষা হয় নাই, অটো এখানে সিলেকশন হয়েছে, তাই তো? তো আমি যেহেতু প্রায় অনেক বছর পরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই কারণে 2014 থেকে একটু ব্যাকওয়ার্ডে গিয়ে, অর্থাৎ আমরা 2007 থেকে 14 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট যা কিছু হয়েছে সবগুলোর উপর ভিত্তি করে আমি ইংরেজির একটা ফাইনাল একটা আউটলাইন তৈরি করেছি, একটা সাজেশন তৈরি করেছি এবং আমরা ধরে নিতে পারবো যে এটা টপিকের সাজেশন। আমার দৃঢ় বিশ্বাস আমরা যদি এই টপিকগুলো আজকে ঠিকঠাক মতো একটু রিভাইজ দিয়ে যাই, রাত যতই হোক না কেন যদি আমরা টপিকগুলো আজকে একটু রিভাইজ করে যেতে পারি, ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের চমৎকার একটা আউটপুট পাবা, এটা আমার বিশ্বাস। তো আজকে এই ক্লাসটার আয়োজন করেছে লিজেন্ড কেয়ার এবং আজকের ক্লাসে আমি মেন্টর হিসেবে থাকছি রায়হান বোরহান। আই এম এ ক্রিমিনাল লয়ার অ্যান্ড ইওর ইংলিশ ট্রেনার। তো যাই হোক, আসেন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আলহামদুলিল্লাহ 500+ পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। চুয়াডাঙ্গা থেকে, সুনামগঞ্জ থেকে, জামালপুর থেকে, ঢাকা সাভার থেকে, ওয়াও ওয়ান্ডারফুল, 530+ পার্টিসিপেন্ট যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আশা করব সংখ্যাটা আরো বাড়বে এবং সংখ্যা যদি 1000+ ক্রস করে তাহলে ইনশাল্লাহ আমাদেরও ভালো লাগবে এবং তোমাদেরও ক্লাসটা করে শান্তি পাবা। তো সেই হিসেবে আমরা সবাই সবার টাইমলাইন থেকে আমাদের আজকের যে ক্লাসটি, এই ক্লাসটিকে আমরা শেয়ার করব। তো প্রথমে আমি তোমাদেরকে একটু আউটলাইন দিয়ে দিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমরা আশা করছি একটা প্যাসেজ থাকবে। এখন প্যাসেজ থেকে আমরা কিভাবে প্রস্তুতি নেব সেটা তো এখন আর বলার অপেক্ষা রাখে না, যেহেতু কয়েক ঘন্টা পরে ভর্তি পরীক্ষা, তুমি নতুন করে তো আর প্যাসেজ করতে পারবে না। কিন্তু প্যাসেজ সলিউশনের ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা আজকে ক্লাসের শেষের দিকে আমি তোমার সাথে শেয়ার করব। এরপর আমরা লিটারেচার এবং টেক্সট বুক দেখতে পাচ্ছি, এখান থেকে কতটুকু পড়ে যাবে আজকে রাতে সেটাও আমি ইনশাল্লাহ বলবো। সবচাইতে বেশি তোমাদের গুরুত্ব দিতে হবে গ্রামারের উপর। তোমরা দেখবা 2014 সাল থেকে তার আগের যত বছর পরীক্ষা হয়েছে, গ্রামারের আধিক্য ছিল সবচাইতে বেশি, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন 12টা, 13টা, 14টা, ইভেন 15টা পর্যন্ত প্রশ্ন শুধু গ্রামার থেকেই আসছে। যেহেতু এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, গ্রামারের এখানে মধ্যে আধিপত্য থাকবে, এটাই স্বাভাবিক। সো ওই বিষয়টা মাথায় রেখে আমরা গ্রামারটাকে আজকে একটু বেশি ফোকাস করব। কেমন? কারণ আমরা যদি গ্রামারে আমরা পিছায় পড়ি, অর্থাৎ এই প্রশ্নগুলা 13টা বা 14টা প্রশ্ন যদি আমরা অ্যান্সার করতে ব্যর্থ হই, আলহামদুলিল্লাহ আমাদের সাথে 1.1K পার্টিসিপেন্ট যুক্ত হয়ে গেছেন এবং আশা করা যায় যে এটা এই মুহূর্তে বেস্ট। ঠিক আছে,
সো যে 1.1 কে পার্টিসিপেন্ট আমাদের সাথে আপনারা যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের উপর আস্থা রাখার জন্য এবং আজকের পুরো ক্লাসটা আমাদের সাথে থাকার জন্য। 1.1 কে যারা যারা ক্লাসটা আজকে অংশগ্রহণ করেছো এবং যারা তোমাদের পছন্দের কলেজে ভর্তি হবা, আজকের ক্লাসের স্ক্রিনশটটা একটু সংগ্রহ করে রাখবা। ইনশাল্লাহ তোমাদের জন্য আমাদের তরফ থেকে একটা এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার থাকবে। আচ্ছা, তো এরপরে আমরা দেখতে পাচ্ছি মেমোরাইজিং আইটেমস। মেমোরাইজিং আইটেমস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সিনোনিম এন্ড অ্যান্টোনিম আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানালজি এন্ড গ্রুপ ভার্ব। সো এই বিষয়গুলা এক রাতের মধ্যে আমরা কিভাবে পড়বো, তো এই বিষয়েও আমি ইনশাল্লাহ তোমাদের সাথে আজকে আলোচনা করব। সো আসো আমরা তাহলে আমাদের মূল সাজেশনটা শুরু করে দেই, যেহেতু আমাদের হাতে সময় নাই। তোমাদেরকে আজকে পুরোটা রাত তোমাদেরকে ইনশাল্লাহ মানে একটা অনেক ইম্পর্টেন্ট একটা রাত আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের লাইফে। সো 12টা 1টার মধ্যে ইনশাল্লাহ ঘুমিয়ে পড়বো। সো 12টা 1টার মধ্যে তোমরা যতটুকু দেখে যাবা ততটুকুই আমি ইংরেজি থেকে আজকে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? তো আসো আমরা স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 1.2 কে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ সংখ্যাটা আরো বাড়বে, আশা করি আমরা সংখ্যাটা আরো বাড়বে, ঠিক আছে? 1.3 কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসেন আমরা আমাদের আজকের আউটলাইনটা শুরু করতে যাচ্ছি। গ্রামার আউটলাইন, আজকের ক্লাসটা হচ্ছে গ্রামার আউটলাইন ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য। আচ্ছা, একদম লিখিত গ্যারান্টি দেব না, বাট একটা কনফিডেন্স থেকে বলতে পারি মোডাল ভার্ব থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন থাকবে। সো আমাদের প্রথম যে টপিকটা আমরা খাতার মধ্যে একটু লিখে ফেলবো, প্রত্যেকের টপিকটা খাতার মধ্যে লিখে ফেলো। টপিকের নামটা হচ্ছে দ্য মোডালস, ঠিক আছে? মোডালস। মোডালস থেকে আমরা একাধিক প্রশ্ন পেয়েছি, একাধিক প্রশ্ন। যেমন প্রশ্নগুলো কেমন হতে পারে, ইউজ টু এর যে ব্যবহারটা আছে, এই ইউজ টু এর ব্যবহারটা ভালো করে একটু রিভাইজ করবা আজকে রাতেই। তো এই যে প্রশ্নটা, এটা সঠিক উত্তরটা কি হতে পারে, সঠিক উত্তরটা আমাকে একটু কমেন্ট করে জানাও দেখি। তো আমরা জানি অতীতে ব্যবহৃত হতো অথবা অতীতকালের অভ্যাস, এরকম অর্থে আমরা মোডাল ভার্ব ইউজ টু ব্যবহার করি। এবং এই যে ইউজ দেখতে পাচ্ছ, এই ইউজ টু বলে কিন্তু কোনো গ্রামাটিক্যাল বা মোডালগত কোনো ফরমেশন নাই, ইউজ টু বলে কোনো শব্দই হয় না। তো এটার যেটা মোডাল ফর্ম সেটা হচ্ছে আপনার ইউজ টু, অতীতকালের অভ্যাস বোঝায়। তো যেহেতু এই প্রশ্নটা অলরেডি আসছে, তোমরা খাতার মধ্যে একটু লিখে রাখো বি প্লাস ইউজ টু। খাতার মধ্যে একটু সবাই লিখে রাখো, খাতার মধ্যে এভরিবডি সবাই একটু খাতার মধ্যে একটু লিখে রাখো বি প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। বি প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই ফরমেশনটা একটু মাথায় রাখবা। অর্থাৎ ইউজ টু এর আগে যদি কোনো বি ভার্ব থাকে, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। এটাকে খাতায় লিখছো কিনা? খুব দ্রুত খুব দ্রুত আমাকে একটু রেসপন্স করবা, তা না হলে ক্লাসটা শেষ করতে সময় লেগে যাবে। দ্রুত রেসপন্স করবা যে স্যার লেখা হয়ে গেছে, ডান। সবাই একটু ডান দিবা যে এটা লিখছো কিনা। বি প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, এই ফরমেশনটা একটু মনে রাখবা। এটা মূলত চলমান অভ্যাস বোঝায়, অর্থাৎ যে অভ্যাসটা আমি এখনো কন্টিনিউ করছি অথবা অতীতে একসময় কন্টিনিউ করতাম, এরকম চলমান কোন অভ্যাস বোঝাতে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার এটার পরে ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি বসাবো। তো যেই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2014 সালে আসছিল, সেখানে কিন্তু এম ইজ আরটা ছিল না, এখানে সরাসরি ইউজ টু ছিল, ঠিক আছে? তো যাই হোক, এখানে বলা হচ্ছে একটা সময় রেডিও ব্যবহৃত হতো বিনোদনের একটা গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে, ঠিক আছে? বিনোদনের একটা গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে এক সময় রেডিও ব্যবহৃত হতো, ওই অর্থে ইউজ টু ব্যবহৃত হয়েছে। সঠিক উত্তর সি। আচ্ছা, এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন, 2 নাম্বার কোয়েশ্চেন। হুইচ অ্যাটিটিউড হ্যাজ বিন এক্সপ্রেসড ইন দ্য সেন্টেন্স ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস? হ্যাড বেটারের ব্যবহার, হ্যাড বেটারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। হ্যাড বেটারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি হ্যাড বেটারের পরে ভার্বের কোন ফর্ম হবে বলো দেখি? ভার্বের বেস ফর্ম হবে। হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হবে, তাই তো? কিন্তু প্রশ্নটা কিভাবে চেয়েছে, এত স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে করে, এটা আসলে আমি যখন প্রশ্ন অ্যানালাইসিস করা শুরু করলাম তখন আমি নিজেই কিছুটা সারপ্রাইজ হয়ে গেছি যে এত এত সুন্দর এত স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ন্যাশনাল ইউনিভার্সিটি করেছে। তো তোমাদের যাদের প্রিপারেশন আগে থেকে মোটামুটি ভালো, অর্থাৎ যাদের বেসিক ভালো, তাদের কালকের পরীক্ষায় ভালো করার সম্ভাবনা অনেক বেশি। বাট যাদের বেসিক খারাপ, তারা একটু সতর্ক হয়ে যেতে হবে। যেমন এখানে বলা হচ্ছে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস,
এখানে হ্যাড বেটার এটা আসলে কোন ধারণা প্রকাশ করছে, কোন অর্থ প্রকাশ করছে? হ্যাড বেটার দ্বারা কি রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, নাকি কমান্ড করা বোঝাচ্ছে, অ্যাডভাইস দেয়া বোঝাচ্ছে, নাকি গ্রিটিং করা বোঝাচ্ছে? একটু কমেন্ট করে জানাও দেখি যে এখানে হ্যাড বেটার কোন অর্থে বসেছে, কোন অর্থে হ্যাড বেটার এখানে বসেছে। আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে যে কোন অর্থে আমরা এখানে হ্যাড বেটারটাকে বসিয়েছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাড বেটার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, এখানে কমেন্ট করছো, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে এটা এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্লাস। এখানে একজন কমেন্ট করেছো এটা কোন গ্রুপের ক্লাস? এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্লাস। এই যে উপরে লেখা আছে ন্যাশনাল ইউনিভার্সিটি, ঠিক আছে, ইংলিশ ফাইনাল সাজেশন। আচ্ছা, যাই হোক, তো হ্যাড বেটার দ্বারা সাধারণত পরামর্শ দেয়া বোঝায়। অর্থাৎ তোমার হয়তো সকাল 10টার সময় তোমার ফ্লাইট, এখন 9টা বেজে গেছে, সো তোমার বরং এখনই এয়ারপোর্টে চলে যাওয়া উচিত। সকাল 11টার সময় তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এখন 10:30 বাজে, অথচ তুমি বাসা থেকে বের হও নাই। 11টার সময় পরীক্ষা, হাতে মাত্র আধা ঘন্টা সময় আছে। ইউ হ্যাড বেটার লিভ নাও, অর্থাৎ এখনই তোমার চলে যাওয়াটা ভালো। অর্থাৎ পরামর্শ দেওয়া হচ্ছে একটা কাজ এখনই করা ভালো, এই পরামর্শ অর্থে আমরা হ্যাড বেটারটাকে ব্যবহার করি। তার মানে সঠিক উত্তর অ্যাডভাইস। আচ্ছা, মোডাল থেকে আমরা আরেকটা বিষয় এখন একটু দেখব। মোডাল থেকে আমরা আরেকটা বিষয় দেখব। দেখো এখানে কি আসছে, দেখো এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। উড রাদারের ব্যবহার। আচ্ছা, উড রাদারের ব্যবহার, এটা একটু খাতার মধ্যে সবাই একটু লিখে নাও। উড রাদারের ব্যবহার, ঠিক আছে, উড রাদার। আচ্ছা, উড রাদারের দুইটা ব্যবহার তোমরা পড়ে যাবা। একটা ব্যবহার হচ্ছে উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম, উড রাদার প্লাস ভার্বের বেস ফর্ম। এই স্ট্রাকচারটা একটু মনে রাখবা, ঠিক আছে, উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম। আর আরেকটা হচ্ছে এই যে এখানে যে প্রশ্নটা আসছে যে উড রাদারের পরে যদি দেখো দেন আছে, তাহলে দেনের আগেও একটা ভার্ব হবে, দেনের পরেও একটা ভার্ব হবে। দেনের আগেও একটা ভার্ব, দেনের পরেও একটা ভার্ব, এবং দুটাই ভার্বের বেস ফর্ম। উড রাদার এটা সাধারণত কোন অর্থে ব্যবহার করা হয়? আমরা জানি পছন্দের তুলনা বুঝালে, আমরা একটু খাতার মধ্যে লিখে রাখবো যে পছন্দের তুলনা, পছন্দের তুলনা। আচ্ছা, এটা আমি কেন বলে দিচ্ছি তাও একটু বলে রাখি। শুধু স্ট্রাকচার মুখস্থ করলে কিন্তু আটকায় যাবা। যেমন কিছুক্ষণ আগে একটা প্রশ্ন তোমরা দেখছিলা যে হ্যাড বেটার বাক্যে কোন অর্থ প্রকাশ করছে। তার মানে তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন মোডাল ভার্ব পড়ছিলা, তোমরা কিন্তু স্ট্রাকচার মুখস্থ করছো এবং স্ট্রাকচার অনুযায়ী কোয়েশ্চেনগুলো সলভ করছো। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সরাসরি স্ট্রাকচার থেকে না এসে বরঞ্চ প্রশ্ন এভাবেও এসেছে যে এটা কোন অর্থ প্রকাশ করছে। তো মোডাল ভার্বগুলো যখন তুমি আজকে রাতে একটু ভালো করে রিভাইজ করবা, তখন অবশ্যই প্রত্যেকটা মোডালের যে ফাংশন গুলো, যে কোন মোডালটা কোন অর্থে বসে, আল্লাহর ওয়াস্তে এটা একটু পড়ে যাও। অর্থাৎ যদি চলে আসে, আসার সম্ভাবনা 99%, কিন্তু 99%, কারণ অতীত রেকর্ড অনুযায়ী মোডাল ভার্ব থেকে একটা প্রশ্ন থাকবেই, না থাকলে কিছু করার নাই। বাট আমরা প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি মোডাল ভার্ব থেকে প্রশ্ন থাকেই, ঠিক আছে। সেই হিসেবে মোডাল ভার্বের স্ট্রাকচার গুলোও দরকার, আবার মোডাল ভার্ব গুলা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এটা জানাটাও খুব বেশি প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট। আচ্ছা, 1 নম্বর যে কোয়েশ্চেনটা, এই যে এই কোয়েশ্চেনটা, আর এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর যে প্রশ্নটা, এটার উত্তরটা কি দাগিয়েছেন আপনারা? থ্যাংক ইউ ভেরি মাচ। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আপনারা দাগিয়েছেন সি। থ্যাংক ইউ ভেরি মাচ, এটার উত্তর দাগিয়েছেন সি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি এই যে 2 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, এই প্রশ্নটা দেখো কত স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন করেছে ভাই, কত স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। দেখো, দ্য মডেল could in the sentence could I keep my bag on your back, could I keep my bag on your back, আমি কি তোমার ব্যাগের উপরে আমার ব্যাগটা রাখতে পারি, আমি কি তোমার ব্যাগের উপরে আমার ব্যাগটা রাখতে পারি। এখানে কুড কথাটা কোন অর্থে বসেছে? এবার কি প্রমাণ পাইছো যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে মোডাল ভার্বের ব্যবহারগুলো জানাটা খুব বেশি প্রয়োজন, যে কোন মোডালের ফাংশনটা কি, কোন মোডালের মানে ইউজটা কি, এটা বোঝাটা খুব বেশি প্রয়োজন। তো আমাকে একটু কমেন্ট করে জানান যে এখানে সঠিক উত্তরটা কি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 1600 পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, 1.6K 1600 পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা একটু কমেন্ট করে আমাকে একটু জানান যে এটার সঠিক উত্তরটা কি হতে পারে, সঠিক উত্তরটা কি হতে পারে, কমেন্ট করে জানান। এখানে অসংখ্য কমেন্ট আমি দেখতে পাচ্ছি। সোহান, তানভীর, মিথু, রিদিতা, ইশরাত ভুইয়া, সুমাইয়া, তামান্না, সাকিব আহমেদ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে সঠিক উত্তরটা কি হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে সঠিক উত্তরটা হচ্ছে
কাউকে রিকোয়েস্ট করা হয়েছে, মানে অনুরোধ করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে এটা অফার কেন বুঝাচ্ছে না, মানে অফার, এটা যদি অফার বুঝাইতো তাহলে সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ বাক্যটা বলতে হবে যে কুড আই হেল্প ইউ উইথ ইউর ব্যাগ, কুড আই হেল্প ইউ উইথ ইউর ব্যাগ, কুড আই হেল্প ইউ উইথ ইউর ব্যাগ, অর্থাৎ বাক্যের স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাবে কিন্তু। অর্থাৎ সেন্টেন্সটা যদি এভাবে থাকে, কুড আই হেল্প ইউ উইথ ইউর ব্যাগ, আমি কি তোমার ব্যাগের ব্যাপারে তোমাকে সাহায্য করব, তখন সেটা অফার হইতে পারে। ঠিক আছে, আচ্ছা সাজেশনের ক্ষেত্রে ধরো বাক্যটা থাকতে পারে এইভাবে যে ইউ কুড কিপ ইউর ব্যাগ অন দ্য টেবিল, ইউ কুড কিপ ইউর ব্যাগ অন দ্য টেবিল। দেখো আমার কথাগুলো খেয়াল করো, ইউ কুড কিপ ইউর ব্যাগ অন দ্য টেবিল, অর্থাৎ তুমি টেবিলের উপর তোমার ব্যাগটা রাখো বা রাখতে পারো, তার মানে সেটা কিন্তু একটা সাজেশন বোঝাচ্ছে, রিকোয়েস্ট না কিন্তু। তার মানে সেন্টেন্সের টাইপের উপর ভিত্তি করে, সেন্টেন্সের ধরনের উপর ভিত্তি করে আমি ডিসিশন নিব যে কুড আসলে কোন অর্থ প্রকাশ করছে। কুড কি বাক্যে কোনো অফার দিচ্ছে, সাজেশন দিচ্ছে, রিকোয়েস্ট দিচ্ছে, নাকি অ্যাবিলিটি বোঝাচ্ছে। অর্থাৎ বাক্যটা যদি এরকম থাকে যে আই কুড ব্রিং মাই ব্যাগ, অথবা আই কুড প্লে ফুটবল, আই কুড সুইম, তার মানে বুঝতেই পারতেছো এখানে সামর্থ্য বা অ্যাবিলিটি বোঝাচ্ছে। তার মানে সেন্টেন্সের টাইপের উপর ভিত্তি করে এক্সাম হলে বসে তোমরা একটু ঠান্ডা মাথায় ভাববা যে আসলে বাক্যটাকে বাংলা করলে এটা আসলে কি প্রকাশিত হচ্ছে, অনুরোধ প্রকাশিত হচ্ছে, পরামর্শ প্রকাশিত হচ্ছে, সামর্থ্য প্রকাশিত হচ্ছে, না অন্য কিছু হচ্ছে। এটা এক্সাম হলে বসে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। অলরাইট, ওকে ফাইন। তাহলে আসেন আমরা আমাদের মোডাল থেকে মোটামুটি ভাবে আপনারা বুঝতে পারলেন যে মোডালটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মোডাল থেকে সর্বশেষ আরেকটা প্রশ্ন, এত হাইলি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসলে ন্যাশনালের মধ্যে করবে এটা আমাদের কল্পনারও বাইরে। যাক, এই প্রশ্নটার উত্তরটা কি হতে পারে আমাকে একটু কমেন্ট করে একটু জানান। দেখেন, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য ফলোইং, ইট মাস্ট ড্যাশ লাস্ট নাইট। আচ্ছা, এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাস্ট আছে, তাই তো? তো একটা বিষয় মাথায় রাখবা, খাতার মধ্যে একটু লিখে রাখো, এই যে মাস্ট, এই মাস্ট কথাটা লজিক্যাল কনক্লুশন, অর্থাৎ মাস্ট কথাটা লজিক্যাল কনক্লুশন, মানে যৌক্তিক একটা তুমি সিদ্ধান্ত দিচ্ছ, যৌক্তিক উপসংহারে যাচ্ছ, সেই ক্ষেত্রে মাস্টের ব্যবহারটা নিতে হয়। তো মাস্টের তিনটা ব্যবহার হয়, লজিক্যাল কনক্লুশনের বেসিসে মাস্টের তিনটা ব্যবহার হয়। একটা ব্যবহার হচ্ছে, এর মধ্যে একটা ব্যবহার হচ্ছে, খাতায় লিখে রাখো, মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এটা হচ্ছে তোমার নিশ্চিত অনুমান, খাতায় একটু লিখে রাখো, নিশ্চিত অনুমান কাজে আসবে কিন্তু। যেহেতু অলরেডি এই প্রশ্নটা আসছে, তাহলে কালকের পরীক্ষায় হয়তো এই প্রশ্নটা আসতে পারে, এই কারণে খাতার মধ্যে একটু লিখে রাখাটা ভালো। সবাই একটু লিখে রাখো, সবাই একটু লেখো, এবং লিখছো কিনা সেটা একটু কমেন্ট করে আমাকে জানাও, তোমরা লিখছো কিনা এটা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আবার লেখো হচ্ছে মাস্ট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি, মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার বর্তমান অনুমান, কেমন? আর আরেকটা হচ্ছে এই যে মাস্টের পরে হ্যাভ এর পরে V3, মাস্ট হ্যাভ প্লাস V3 এর পাশে লেখা হচ্ছে অতীত অনুমান, ঠিক আছে? আচ্ছা, এখন এটা লেখা হয়েছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও তো, তোমরা সবাই লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে অনেকে আমাকে অ্যান্সার বলতেছো যে অপশন নাম্বার বি রেঞ্জ বলতেছো, আবার অনেকে তোমরা উত্তর বলতেছো এ মানে রেইন বলতেছো। যাই হোক, যারা এ বলেছো তাদের উত্তরও ইনকারেক্ট, আবার যারা বি বলছো তাদের উত্তরও ইনকারেক্ট। তাহলে উত্তর কোনটা কারেক্ট এটা বোঝার জন্য ভাইয়েরা প্লিজ এই যে আমি কিছু তথ্য দিলাম, এই তথ্যগুলো খাতায় লিখে ফেলো। লেখা হয়ে গেলে আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের লেখা হয়েছে কিনা, ডান লিখে একটু জানাও, সবাই একটু ডান দাও যে তোমাদের লেখা হয়েছে কিনা, সবাই একটু আমাকে ডান দিয়ে জানাও যে লেখা হয়েছে কিনা, আমাকে একটু ডান লিখে একটু জানাও যে লেখা হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা, অসংখ্য শিক্ষার্থী, আগামীকালকে শেষ সুযোগ, মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ যেই আশা ভরসার স্থল সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ। তোমাদের সবার জন্য আমাদের এইখান থেকে, মানে এই লিজেন্ড কেয়ারের তরফ থেকে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ সবার পরীক্ষা ভালো হবে। একটু মনোযোগ সহকারে শুদ্ধভাবে খাতার মধ্যে একটু লিখে রাখো, আশা করি এই ক্লাসটা কাজে আসবে, ঠিক আছে?
আচ্ছা, ইভেন আগামীকালকে তোমাদের ক্লাসের পর মানে এক্সামের পর এক্সামের সলিউশনও কিন্তু ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আগামীকালকে এক্সামের সলিউশন পরীক্ষা ঠিক পরপর এই পেজ থেকে অনুষ্ঠিত হবে, তোমরা একটু সলিউশনটা একটু দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু খেয়াল করো, দেখো অনুমানের বিষয়টা কি। যেমন ধরো আমি তোমাদেরকে বললাম এই যে নিশ্চিত অনুমান, ধরো আমি বললাম আমেরিকাতে, আমেরিকাতে মানে সেন্টেন্সটা এরকম হইতে পারে আর কি, যে আমেরিকাতে 50% বিয়ে ডিভোর্স হয়ে যায়। খেয়াল করে দেখো আমি কি বললাম, আমেরিকাতে 50% বিয়ে ডিভোর্স হয়ে যায়। তো তুমি এখান থেকে সিদ্ধান্ত নিবা তাহলে নিশ্চয়ই 50% চিলড্রেন ইন আমেরিকা, অর্থাৎ 50% চিলড্রেন ইন আমেরিকা তারা অবশ্যই সিঙ্গেল প্যারেন্টে বড় হবে, এটা তুমি নিশ্চিত অনুমান করে বলতেছো। অর্থাৎ আমেরিকাতে 50% বিয়ে ডিভোর্স হয়ে যায়, এর বেসিসে তুমি অনুমান করবা যে নিশ্চয়ই 50% ছেলে পেলে তারা সিঙ্গেল প্যারেন্টে বড় হবে। তার মানে এই স্ট্রাকচারটা ব্যবহার করবা, মাস্ট গ্রো। তুমি কিন্তু বলতে পারবা না মাস্ট বি গ্রোয়িং, বলা যাবে না। তুমি বলতে পারবা না মাস্ট হ্যাভ গ্রোন, এটাও বলা যাবে না। তোমাকে বলতে হবে মাস্ট গ্রো, অর্থাৎ 50% চিলড্রেন ইন আমেরিকা মাস্ট গ্রো ইন এ সিঙ্গেল প্যারেন্ট হোম। এবার আসো হচ্ছে মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ধরো তুমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছো, তুমি দেখলা যে একটা ছিনতাইকারী ছিনতাই করতে গিয়ে সে জনতার হাতে ধরা খাইছে। যখন ধরা খাইছে তখন সেই জায়গার মধ্যে আশেপাশে ধরো কিছু লিডার আছে, যেমন ধরো নিয়ামুল আছে এবং সে তো একটা বিশাল বড় যুব দলের লিডার, ঠিক আছে? তারপর আশফাক কাজী স্যার আছেন, উনি ছাত্র দলের একজন বিশাল বড় লিডার। তো ওনারা ওনাদের টিম সহকারে ওইখানে এইভাবে হাতা গুটায় যাইতেছে, এইভাবে হাতা গুটায় যাইতেছে। আচ্ছা, হাতা গুটায়া নিয়ামুল আশফাক তারা দল বল নিয়ে হাইজ্যাকারের দিকে যাচ্ছে, এর মানে আমরা কি অনুমান করব? আমরা কি অনুমান করব যে তারা হাইজ্যাকারকে চুমা দিতে যাইতেছে? তারা কি হাইজ্যাকারকে চুমা দিবে? অবশ্যই না। তুমি নিশ্চিত এটা তুমি বর্তমান তোমার চোখের সামনে ঘটতে যাচ্ছে, তুমি বলবা নিশ্চয়ই এই উত্তেজিত জনতা হাইজ্যাকারকে কেলাতে যাচ্ছে, মানে মারতে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করবা যে দ্য এক্সাইটেড পিপল মাস্ট বি বিটিং দ্য হাইজ্যাকার। আশা করি বুঝতে পেরেছো। এন্ড দ্য লাস্ট ওয়ান, মাস্ট হ্যাভ প্লাস V3, অতীত অনুমান। ধরো গতকালকে তুমি যখন ঘুমাইতে গেলা তখন জানালায় বারান্দায় দাঁড়ায় দেখলা যে রাস্তা পুরা ফকফকা শুকনা, রাস্তার মধ্যে কোনো পানি নাই। সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠলা তখন বারান্দায় গিয়ে দেখলা যে রাস্তার মধ্যে হাঁটু সমান পানি জমে গেছে। দেখো, যখন ঘুমাইতে গেছো রাস্তার মধ্যে পানি ছিল না, বা যখন ঘুম থেকে উঠছো তখন দেখলা রাস্তার মধ্যে হাঁটু সমান পানি জমে গেছে। তাহলে এই পানিগুলা কোত্থেকে আসছে? তুমি নিশ্চিত গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, তার মানে অতীতকালে একটা ঘটনা ঘটে গেছে, ওখান থেকে তুমি অনুমান করতেছো। তুমি বলবা ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। লাস্ট নাইট মানে তো অতীত, সো অতীতকালের কোনো শব্দ থাকলে তোমাকে ব্যবহার করতে হবে মাস্ট হ্যাভ প্লাস V3। বর্তমান কালের কোনো শব্দ থাকলে, যেমন ধরো যদি থাকে নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট, এট দিস ভেরি মোমেন্ট, এরকম কোনো শব্দ যদি থাকে তোমাকে ব্যবহার করতে হবে মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি। আর যদি নিশ্চিত কোনো অনুমান করতে হয় তাহলে মাস্টে পরে ভার্বের বেস ফর্ম। এখন তোমরাই বলো সঠিক উত্তর কোনটা। এবার তোমরা একটু কমেন্ট করে জানাও, আমাকে একটু কমেন্ট করে জানাও যে এখানে সঠিক উত্তর কোনটা, আমাকে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি এখানে সঠিক উত্তর কোনটা। আচ্ছা, একটু 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 ভালো করে একটু জানাও সঠিক উত্তর কোনটা, একটু কমেন্ট করে জানান। এভরিবডি একটু কমেন্ট করে জানান। আচ্ছা, ওকে ফাইন, ভেরি গুড। সঠিক উত্তরটা একটু কমেন্ট করে জানাও। সঠিক উত্তরটা হচ্ছে মাস্টের পরে হ্যাভ প্লাস V3, এই যে অপশন নাম্বার সি তে আছে মাস্ট হ্যাভ রেইনড, মাস্ট হ্যাভ প্লাস V3। তাহলে মোডাল ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খাতার মধ্যে একটু লিখে রাখবা এবং যে কয়েকটা নিয়ম কানুন আলোচনা করা হলো এগুলো বারবার একটু রিভাইজ করতে থাকবা, অলরাইট? আচ্ছা, এবার নেক্সট যে টপিকটা তোমরা দেখবা, নেক্সট টপিক ডিটারমিনার্স এন্ড কোয়ান্টিফায়ার্স। ডিটারমিনার্স এন্ড কোয়ান্টিফায়ার্স। আচ্ছা, ডিটারমিনার্স এবং কোয়ান্টিফায়ার্স থেকে আমরা মূলত যেই সব টপিকগুলো একটু ভালো করে দেখে যাব, একটু খাতার মধ্যে লিখে রাখো ফিউ, লিটল, এই দুইটা একটু ভালো করে দেখবা। মেনি মাচ ভালো করে দেখবেন। তারপর দেখবেন হচ্ছে সাম, এনি, ঠিক আছে? সাম, এনি ভালো করে একটু দেখতে হবে। ফিউ এবং লিটলের ব্যবহার, মেনি মাছের ব্যবহার, সাম এনির ব্যবহার, অলরাইট? আর এর পাশাপাশি যদি সময় থাকে তাহলে এ লট অফ এবং প্ল্যান্টি অফ, ঠিক আছে? প্ল্যান্টি অফ,
এ লট অফ প্ল্যান্টি অফ এই ব্যবহারটাও দেখবা, এ লট অফ এর ব্যবহার, প্ল্যান্টি অফ এর ব্যবহার, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখতে হবে। তো আমরা প্রত্যেকেই জানি মেনি বসে কাউন্টেবলের সাথে, মাছ বসে আনকাউন্টেবলের সাথে, ফিউ কাউন্টেবলের সাথে, লিটল আনকাউন্টেবলের সাথে, সাম বসবে সকল টাইপের নাউনের সাথে, মানে কাউন্টেবল আনকাউন্টেবল সকল বাক্যে সাম বসে, এনি কাউন্টেবল আনকাউন্টেবল সকল বাক্যে কিন্তু বসে, এ লট অফ প্ল্যান্টি অফ এদের পরেও কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল বসতে পারে। সো এখন আমরা দুটো প্রশ্ন একটু অ্যানালাইসিস করবো, যেমন এই যে 1 নম্বর কোয়েশ্চেনটা, সঠিক উত্তরটা একটু বলে ফেলো দেখি, এটা সঠিক উত্তরটা কি হতে পারে? দেখো এখানে যেহেতু অলরেডি একটা নাউন দেয়া আছে মাই ফ্রেন্ডস, আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলবো না, যেহেতু নট আছে, এই যে নট আছে, নট থাকার কারণে আমাদেরকে বলতে হবে মেনি অফ, মেনি অফ। এরপরে দেখো এখানে একটা মাই আছে, মাই, এই মাইটা হচ্ছে তোমার একটা ডিটারমিনার, এই মাইটা হচ্ছে একটা ডিটারমিনার, ঠিক আছে? মনে রাখবা, মনে রাখবা যদি শূন্যস্থানের পরে ডিটারমিনার থাকে তাহলে শুধু মেনি বলা যাবে না, শুধু মেনি বলা যাবে না। যদি ডিটারমিনার থাকে তাহলে বলতে হবে মেনি অফ, তারপরে ডিটারমিনার, তারপরে হচ্ছে তোমার ওই যে নাউনটা, ঠিক আছে? একই কথা মাছের ক্ষেত্রে প্রযোজ্য, একই কথা মাছের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যখনই তোমরা দেখবা শূন্যস্থানের পরে, আই রিপিট, শূন্যস্থানের পরে যখন তুমি দেখবে একটা ডিটারমিনার আছে, তখন কিন্তু শুধু মেনি বলা যাবে না, বলতে হবে মেনি অফ অথবা মাচ অফ। তো যেহেতু এটা একটা কাউন্টেবল নাউন, তাহলে আমরা বলবো মেনি অফ, মাচ অফ বলা যাবে না। সেটা অপশন নাম্বার কততে আছে একটু কমেন্ট বক্সে জানাই দাও। অপশন এই যে বি তে আছে, খেয়াল করছো? অপশন নাম্বার বি তে আছে। আচ্ছা এবার 2 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2 নম্বর কোয়েশ্চেন, দেখা যাক এইটা আপনারা পারেন কিনা। 2 নম্বর কোয়েশ্চেন একটু কমেন্ট করে জানাবেন যে সঠিক উত্তরটা কি হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 2, সঠিক উত্তরটা কি হতে পারে? ইমা লুকড ফর ডার্ক স্পটস অন দ্য অ্যাপলস, শি ডিডন্ট সি ড্যাশ স্পট হাউএভার। আচ্ছা এনিওয়ে, আচ্ছা তোমরা একটা তথ্য খাতার মধ্যে একটু লিখে রাখো, সাম, এই সামটা বসে মূলত অ্যাফার্মেটিভ বাক্যে, অ্যাফার্মেটিভ বাক্যে, ঠিক আছে? সাম বসবে অ্যাফার্মেটিভ বাক্যে। আর এই যে এনি দেখতে পাচ্ছ, এনির উপরে লিখে রাখো নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা তার মানে একটা বাক্য যদি নেগেটিভ হয় অথবা ইন্টারোগেটিভ হয়, তাহলে ডিটারমিনার হিসেবে আমরা সেখানে এনি বসাবো। কাকে বসাবো? এনি বসাবো। আর যদি সেটা নেগেটিভ না হয় তাহলে আমরা সেখানে সাম বসাবো। নেগেটিভ বাক্যের মধ্যে কে বসবে? এনি বসবে। আর পজিটিভ বাক্যে কে বসবে? সাম বসবে। তাহলে কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও এখানে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর ভেরি গুড, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। এই যে অপশন নাম্বার বি তে আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি বাক্যটা হচ্ছে নেগেটিভ। এই যে ডিডন্ট, ডিডেন্ট, ডিড নট, নট আছে, নট মানে তো নেগেটিভ, রাইট? নেগেটিভ দেখেই আমরা এখানে এনি বলেছি, নেগেটিভ বলে, সরি সাম না, নেগেটিভ বলে আমরা এখানে এনি বলেছি, এনি, বি না, সরি যারা যারা বি বলেছো এটা ভুল। সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার এ। যেহেতু বাক্যটা নেগেটিভ, নেগেটিভ বাক্যে আমরা সাম বলতে পারবো না, নেগেটিভ বাক্যে আমাদেরকে এনি বলতে হবে। তাহলে সঠিক উত্তর যারা যারা বি বলেছো প্রত্যেকের উত্তর ইনকারেক্ট, সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার এ। আচ্ছা তার মানে ডিটারমিনার্স এবং কোয়ান্টিফায়ার্স, এখান থেকে যেই যে টপিকগুলোর নাম লিখে দিয়েছে, আল্লাহর ওয়াস্তে আজকে ক্লাসটা শেষ করার পরপরই এই টপিকগুলা এক্সাম্পল সহকারে ভালো করে রিভিশন দিয়ে তারপরে এক্সাম হলে যাবা, ওকে? আচ্ছা এবার চলে যাও আমাদের নেক্সট টপিক, নেক্সট টপিক। আচ্ছা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন এন্ড ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের রূপান্তর। যেমন একটা স্যাম্পল কোয়েশ্চেন এখানে দেয়া আছে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2014 সালে আসছিল। দেখো এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কম্পিট। কম্পিটের নাউন ফর্মটা কি? কম্পিটের নাউন ফর্মটা কি? কম্পিটেন্স নাকি কম্পিটিশন? একটু কমেন্ট করে জানান, এটা আমার জানার খুব দরকার আছে যে আসলেই তোমরা ট্রান্সফরমেশন ভালো করে পড়ছো কিনা। ট্রান্সফরমেশন বলতে কিন্তু আমরা সেন্টেন্সের ট্রান্সফরমেশন বুঝতেছি না, পার্টস অফ স্পিচের ট্রান্সফরমেশন, অর্থাৎ একটা পার্টস অফ স্পিচকে আরেকটা পার্টস অফ স্পিচে যে রূপান্তর করা হয়, সেই যে একটা চার্ট দেয়া আছে, লিস্ট দেয়া আছে, ওইটা কি আপনারা বই থেকে পড়ছেন কিনা, ঠিক আছে? আর যদি না পড়ে থাকেন, যাদের কাছে লিজেন্ড ইংলিশ এই বইটা আছে তারা ওখান থেকে একটু পড়ে নিবা। আচ্ছা অথবা সামনে যদি অন্য কোনো ভর্তি পরীক্ষা আসে, ওই ভর্তি পরীক্ষাতেও তোমরা লিজেন্ড ইংলিশ থেকে আমরা এই অংশটুকু একটু পড়ে নিব, ওকে? আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সেকেন্ড টাইমেরও কয়েকজন যুক্ত হয়েছেন, ঠিক আছে? সেকেন্ড টাইমেরও যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের লিজেন্ড কেয়ারে যে সেকেন্ড টাইম ব্যাচটা রয়েছে, ঠিক আছে, সেকেন্ড টাইম অ্যাডভান্সড ব্যাচ, ওই ব্যাচেরও শিক্ষার্থীরা আজকের এই ক্লাসের সাথে কয়েকজন যুক্ত আছো দেখতে পাচ্ছি আমি, দেখে ভালো লেগেছে। আচ্ছা
একটু আমাকে কমেন্ট করে একটু জানান যে কম্পিটের নাউন ফর্মটা কি হবে, কম্পিটের নাউন ফর্মটা কি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কম্পিটের নাউন ফর্মটা হচ্ছে কম্পিটিশন। থ্যাংক ইউ ভেরি মাচ। কম্পিটের নাউন ফর্মটা হচ্ছে কম্পিটিশন। সো আল্লাহর ওয়াস্তে, আমি আবারও বলতেছি, আল্লাহর ওয়াস্তে প্লিজ, আল্লাহর ওয়াস্তে আমরা এই যে পার্টস অফ স্পিচের যে রূপান্তর গুলো আছে, এই রূপান্তর গুলো আমরা ভালো করে একটু দেখে নিব, সমস্যা হবে একটু। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব থেকে কয়েকটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে ওই যে সিন্সের যে নিয়মগুলো আছে, সিন্সের আগে প্রেজেন্ট হলে পরে পাস্ট হয়, আগে পাস্ট হলে পরে পাস্ট পারফেক্ট হয়, এই নিয়মটা ভালো করে একটু দেখবা। তারপর হচ্ছে তোমার অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এই যে অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো, অর্থাৎ অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরে পাস্ট টেন্স, আগে পাস্ট টেন্স থাকলে পরে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এটা একটু ভালো করে একটু দেখে নেবেন। তারপর এই যে নো সুনারের যে নিয়মটা, নো সুনার, যেতে না যেতেই, করতে না করতেই, খেতে না খেতেই কিছু একটা হয়ে গেল, স্টেশনে যেতে না যেতেই ট্রেনটা ছেড়ে দিল। ঠিক আছে, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। ঠিক আছে, তো এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। আচ্ছা, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এই নিয়মটাও রাইট ফর ভার্বের মধ্যে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। আরো একটা নিয়ম আছে, ইট ইজ টাইম, এই যে ইট ইজ টাইম, ইট ইজ টাইম। ঠিক আছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই নিয়মটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো রাইট ফর্ম অফ ভার্বের যেই চ্যাপ্টারটা বা যে লেকচার শিটটা তোমাদের কাছে আছে, ওই লেকচার শিট থেকে এই কয়েকটা নিয়ম একটু ভালো করে দেখে যাবেন। ঠিক আছে, আপাতত আমাকে একটু বলেন দেখি, 1 নাম্বার মানে প্রথম যে কোয়েশ্চেনটা 1 নাম্বার, এটা সঠিক উত্তরটা কি হবে? 1 নাম্বারের সঠিক উত্তরটা কি হবে? আচ্ছা, সাইদ কমেন্ট করেছো। আচ্ছা, সাইদ কমেন্ট করেছো। আচ্ছা, 1 উত্তর হচ্ছে এ। আচ্ছা, ভেরি গুড। 1 উত্তর যদি এ হয়, তা 1 উত্তর এ। আচ্ছা, ভেরি গুড, হয়েছে। নো সুনার দ্য হাউস, নো সুনার হ্যাড আই লেফট দ্য হাউস, এখানে একটা শূন্যস্থান হবে। নো সুনারের পরে একটা শূন্যস্থান আছে। নো সুনার হ্যাড আই লেফট দ্য হাউস, অর্থাৎ আমি বাড়ি ত্যাগ না করতে করতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। নো সুনার হ্যাড আই লেফট দ্য হাউস ইট স্টার্টেড রেইনিং, অপশন নাম্বার এ। আর 2 নাম্বারটা তো খুবই সহজ, উড ইউ মাইন্ডের পরে আইএনজি, এই যে অপশন নাম্বার এ তে আছে হচ্ছে আইএনজি। ঠিক আছে, অল রাইট। রাইট ফর্ম অফ ভার্বের যে কয়েকটা নিয়ম আমি আলোচনা করলাম, এই কয়েকটা নিয়ম আজকের ক্লাসটা শেষ হওয়ার পরপরই তোমরা তোমাদের যে বই আছে বা শিট আছে ওখান থেকে ভালো করে একটু রিভাইজ দিয়ে ফেলবা। ওকে, আচ্ছা, এবার চলে যাই আমাদের নেক্সট টপিকটা। ভাই, আমার মানে হৃদয় বলতেছে, মানে আমার মন বলতেছে, কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা প্রশ্ন থাকবে। আমি জানি না, আমি বুঝি না যে কন্ডিশনাল থেকে কেন প্রশ্ন সেট করে। আই হ্যাভ নো টুট আইডিয়া, আই হ্যাভ নো WTF আইডিয়া, বাট তারপরও আমি বুঝি না যে কেন এখান থেকে প্রশ্ন করে। কন্ডিশনালটা আসলে টিচারদের অনেক ফেভারিট একটা টপিক। প্রশ্ন আসার সম্ভাবনা 99.99%, 99.99%, এটা একটু ভালো করে দেখতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স তোমরা নিশ্চয়ই স্টাডি করেছো, আগামীকালকে পরীক্ষা, তোমাকে ডিটেলসে এখান থেকে পড়ানোর কিছু নাই, খালি আমাকে বলো যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে, তাইলেই হবে। এটা সঠিক উত্তর, ভেরি গুড। অলরেডি আমি দেখতে পাচ্ছি এখানে সঠিক উত্তর অনেকে কমেন্ট করতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক উত্তর অনেকে কমেন্ট করতেছেন। একজন লিখছে কারেন্ট নাই, মশা কামড়াইতেছে। থ্যাংক ইউ, কিছু করার নাই। আচ্ছা, মশার কামড় খেয়ে সে ক্লাস করতেছে, আলহামদুলিল্লাহ, এটা তো বিশাল একটা প্রাপ্তি আমাদের জন্য। ঠিক আছে, তোমার এখন মশা কামড়াক, সাপে কামড়াক, বেজি কামড়াক, যাই কামড়াক, তুমি এখন হয়ে যাবা ষান্ডা, কারণ তুমি ষান্ডা। ঠিক আছে, এবং ষান্ডার মতো গতিতে তোমাকে অবশ্যই আজকে ক্লাসটাতে অংশগ্রহণ করতেই হবে, শেষ পর্যন্ত থাকতে হবে, শেষ পর্যন্ত চমক আছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটার মধ্যে ইফ এর পরে এই যে দেখো ভার্বটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। আমরা জানি ইফ এর পরে যদি হ্যাড প্লাস V3 থাকে, তাহলে এখানে যে মোডাল ভার্বটা হবে সেটাও তোমার মোডালের পারফেক্ট ফর্মে হবে, অর্থাৎ উড হ্যাভ প্লাস V3 এই ফর্মেটে যাবে। would have plus V3, could have plus V3, might have plus V3। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স খুবই চমৎকার একটা বিষয় যে তুমি প্রশ্ন দেখলেই বুঝতে পারবা যে অ্যান্সারটা কি হবে, প্রশ্ন দেখলেই বুঝতে পারবা অ্যান্সারটা কি হবে। ইফ যুক্ত অংশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এটা পাস্ট টেন্সে হবে, মানে উড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এটাও প্রেজেন্ট টেন্সে হবে, মানে উইল হবে, তাই না?
আর যদি এটা পারফেক্ট টেন্সে থাকে, এই যে হ্যাড প্লাস ভিটি থাকে, তাহলে এখানে পারফেক্ট টেন্স হবে, উড হ্যাভ প্লাস ভিটি হবে। এই স্ট্রাকচার গুলা তোমরা সবাই পড়েছো, কেউ ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এভাবে অনেকে তোমরা স্টাডি করেছো। তো কন্ডিশনাল সেন্টেন্সটা একটু ভালো করে দেখে যাবেন। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার সি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিক, ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ড। ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ড। আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে একটু বলবা, আচ্ছা বলো দেখি, ওয়ান্ট, এই ওয়ান্টের পরে কি আইএনজি হয় নাকি ইনফিনিটিভ হয়? এই যে ওয়ান্টের পরে আইএনজি নাকি ইনফিনিটিভ, একটু কমেন্ট করে জানাও। ওয়ান্টের পরে কি হয়, আইএনজি হবে নাকি ইনফিনিটিভ হবে, একটু কমেন্ট করে আমাকে একটু জানান। আচ্ছা, উড হ্যাভ, ওই যে আগের প্রশ্নটা বারবার আসছে, তার মানে হচ্ছে আমি নেটটা একটু স্লো কাজ করতেছে। ঠিক আছে, আগের প্রশ্নের উত্তর এখনো পোলাপাইন দিয়ে যেতেছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাকে একটু বলতে হবে যে এখানে ওয়ান্টের সাথে কি হয়। মনে রাখবা, ওয়ান্টের পরে কিন্তু ইনফিনিটিভ হয়, বুঝা গেছে? সো তোমরা খাতার মধ্যে একটু লিখে রাখো যে যেই শব্দগুলার পরে ইনফিনিটিভ হবে ওই শব্দগুলা একটু লেকচার শিট থেকে পড়ে যেতে হবে। যেমন আমি ইম্পর্টেন্ট যেগুলো আছে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, খাতায় লিখে রাখো। এই যে ওয়ান্ট আছে, এক্সপেক্ট, হোপ, ডিজায়ার। ঠিক আছে, ওয়ান্ট, এক্সপেক্ট, হোপ, ডিজায়ার, ম্যানেজ, কেমন, পোস্টপোন, এরকম অনেকগুলো শব্দ আছে। তারপর গভর্ন, GOVERN, গভর্ন। ঠিক আছে, সো এই যে কয়েকটা শব্দ আমি এখানে দিয়েছি, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এই কয়েকটা শব্দ খুবই ইম্পর্টেন্ট, যাদের পরে ইনফিনিটিভ হবে। তো এরকমই একটা শব্দ হচ্ছে ভাইরা, এই যে আক্সড। তো আক্সড যদি থাকে, আক্সডের পরে আমি আইএনজি বলতে পারবো না, আক্সডের পরে ইনফিনিটিভ হবে। তাহলে ইনফিনিটিভ থেকে আগাগোড়া কোনো কিছু করার দরকার নাই, জাস্ট তোমরা মুখস্থ করার চেষ্টা করবা বা রিভাইজ করবা যে কোন কোন শব্দের পরে ইনফিনিটিভ হয়, ওগুলো একটু চোখের দেখায় দেখে যাবা, আর এই শব্দগুলো একটু মনে রাখবা। অলরাইট, নেক্সট তোমাকে দেখতে হবে জিরান্ড, মানে কোন কোন শব্দের পরে জিরান্ড হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো এই যে স্টপের পরে আমরা জানি যে জিরান্ড বসে, ফিনিশের পরে জিরান্ড বসে, তাই না? তারপরে স্টার্টের পরে জিরান্ড বসে, বিগিনের পরে জিরান্ড বসে, রিমেম্বার শব্দের পরে জিরান্ড বসে। তারপরে আমি কয়েকটা ইম্পর্টেন্ট শব্দ লিখে দিয়েছি, এরকম আরো প্রায় 13-14টা শব্দ তোমরা শীটের মধ্যে পাবা, তোমাদের বইয়ের মধ্যে পাবা। ওখান থেকে জেরান্ডের অন্যান্য নিয়ম কানুন পড়ার দরকার নাই, খালি কোন শব্দের পরে আইএনজি হয়, কোন শব্দের পরে জেরান্ড হয়, খালি শব্দগুলো রিভাইজ করবা। ঠিক আছে, আর কোন শব্দের পরে ইনফিনিটিভ হয় ওই শব্দগুলো রিভাইজ করবা। অলরাইট, আচ্ছা, আমরা এখানে দুটো প্রশ্ন পেয়েছি। আর আরেকটা হচ্ছে তোমার এই যে 2 নম্বর কোয়েশ্চেন, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তোমরা তাকে অ্যাডজেক্টিভ বলতে পারবা না। যেমন এই প্রশ্নের উত্তরটা কোন কোন বইতে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, যে কারণে অনেকে ভুলবশত এটা অ্যাডজেক্টিভ বলে ফেলে। মনে রাখবা, ভার্ব প্লাস আইএনজি তার একটা নাম আছে, তার নাম হচ্ছে পার্টিসিপল। যার যেই নাম তাকে সেই নামেই ডাকতে হবে ভাই, তাকে উল্টাপাল্টা নামে ডাকা যাবে না। যেমন ধরো বিউটিফুল, এই যে বিউটিফুল সে নিজেই কিন্তু একটা, আমরা জানি যে বিউটিফুল শব্দটা নিজেই কিন্তু একটা অ্যাডজেক্টিভ। শি ইজ এ বিউটিফুল গার্ল, সে নিজেই কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা একটা পিওর অ্যাডজেক্টিভ। কিন্তু ভার্ব প্লাস আইএনজি সে তো এরকম কোনো পিওর অ্যাডজেক্টিভ না। ভার্ব প্লাস আইএনজি এটা পার্টিসিপল থেকে আসছে, অর্থাৎ যেই সব পার্টিসিপল তোমার অ্যাডজেক্টিভের কাজ করে, মানে ভার্ব প্লাস আইএনজি যারা অ্যাডজেক্টিভের কাজ করে তাদেরকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সংক্ষেপে পার্টিসিপল। তার মানে এই 2 নম্বর প্রশ্নের উত্তর যারা যারা অপশন নাম্বার সি বলতেছেন, দয়া করে কালকের পরীক্ষায় যদি প্রশ্নটা আসে তাহলে সি দাগাবেন না, পার্টিসিপল থাকলে পার্টিসিপল দাগাবেন। যদি অপশনে পার্টিসিপল না থাকে, আই রিপিট, অপশনে যদি পার্টিসিপল না থাকে তখন তুমি অ্যাডজেক্টিভ দাগাইতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক, কম্পারেটিভস। আচ্ছা, কম্পারেটিভস থেকে তোমরা কয়েকটা সাব টপিকের নাম খুব দ্রুত খাতার মধ্যে একটু লিখে ফেলো। কম্পারেটিভস থেকে কয়েকটা সাব টপিকের নাম দ্রুত একটু খাতার মধ্যে আমরা সবাই একটু লিখে ফেলবো। এভরিবডি তোমরা খাতার মধ্যে একটু লেখো, এটা সঠিক উত্তরটা কি হবে সেটা একটু কমেন্ট বক্সে জানাও। পাশাপাশি খাতার মধ্যে একটু টপিকের নামগুলো লেখো। ইললজিক্যাল কম্পারেটিভস, এই টপিকটা একটু ভালো করে দেখবেন। ডাবল কম্পারেটিভ, এই টপিকটাও ভালো করে দেখবেন। ইললজিক্যাল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ, এই দুইটা টপিক দেখবেন। পাশাপাশি পজিটিভ কম্পারিজন,
পজিটিভ কম্পারিজন, পজিটিভ কম্পারিজন, পজিটিভ কম্পারিজন বলতে এই যে এস এস সো এস, ঠিক আছে, এস এস এর ব্যবহার, সো এস এর ব্যবহার, ঠিক আছে। ইললজিক্যালটা আপনারা বই খুললেই পাবেন, ডাবল কম্পারেটিভও পাবেন, পজিটিভ কম্পারিজনও পাবেন, তিনটাই পাবেন। ইললজিক্যাল বলতে যেমন ধরো ওই যে দ্যাট অফ এর ব্যবহার, দ্যাট অফ বা দোজ অফ, দ্য ওয়েদার অফ ঢাকা ইজ বেটার দেন দ্যাট অফ বরিশাল, দ্যাট অফ না দিলে সেটা ইললজিক্যাল হয়ে যাবে। আচ্ছা, ডাবল কম্পারেটিভস, যত তত, যতই পড়িবে ততই শিখিবে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ, এটাকে আমরা কি বলছি, ডাবল কম্পারেটিভ। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে পজিটিভ কম্পারিজন, এস এস এর ব্যবহার, যেমন সেলিম ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, সেলিম ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, হি ইজ নট সো গুড অ্যাজ রহিম। এই এস এস এবং সো এস, এই কয়েকটা, জাস্ট এই কয়েকটা কম্পারিজন থেকে একটু ভালো করে দেখবেন। আর যদি সম্ভব হয় ডিগ্রির কম্পারিজন, ওটা অবশ্য আজকে রাতের মধ্যে আপনারা দেখতে পারবেন না, বিকজ আপনাদের কিন্তু অনেক পড়া আছে আজকে রাতে, সো আমি ওটা দিচ্ছি না। আমি যে কয়েকটা দিলাম এই কয়েকটা একটু পড়ে যান, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন, ঠিক আছে, আল্লাহর উপর ছেড়ে দেন। আচ্ছা, এবার চলে আসেন আমাদের নেক্সট টপিক, প্রোনাউন। প্রোনাউন থেকে সবকিছু পড়ার প্রয়োজন নাই। প্রোনাউন থেকে ধরো এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, শো হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব, আর ভার্বের পরেই তো বসে হচ্ছে অবজেক্ট, তাই না? ভার্বের পরে কে বসে, অবজেক্ট। তার মানে এই জায়গায় আমি বসাবো অবজেক্টিভ প্রোনাউন, এখানে প্রোনাউনের অবজেক্টিভ কেস বসাইতে হবে। তো আমরা একটু দেখি এ বি সি ডি কোন অপশনে অবজেক্টিভ প্রোনাউন আছে, একটু আমাকে কমেন্ট করে জানাও তো, কোন অপশনে অবজেক্টিভ প্রোনাউন আছে, এটা আমাকে একটু কমেন্ট করে একটু জানান। কোন অপশনে অবজেক্টিভ প্রোনাউন আছে আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার 4 এর মধ্যে, এই যে অপশন নাম্বার 4 এর মধ্যে অবজেক্টিভ প্রোনাউন দেয়া আছে। অপশন নাম্বার 4, লিমা শোড মি দ্য ফটোগ্রাফস। তার মানে খাতার মধ্যে খালি লিখে রাখো পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। পার্সোনাল প্রোনাউন থেকে তোমরা এই যে ভার্বের পরে অবজেক্ট হয় এই জিনিসটা পড়বা। আরেকটা রুল একটু লিখে রাখো, প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন, প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ কেস হয়। খুবই ইম্পর্টেন্ট একটা রুল, এটা খাতায় লিখে রাখেন। আর আরেকটা লেখা হচ্ছে আইএনজি, যে শূন্যস্থান, আমি একটু খাতায় কোথায় লিখবো, জায়গা তো কম। আচ্ছা, লেখেন পসেসিভ, পসেসিভ কেস বা পসেসিভ কেস প্লাস আইএনজি, আইএনজি, অর্থাৎ যখন আমরা কোনো আইএনজি দেখবো, আইএনজির পূর্বে প্রোনাউনের পসেসিভ কেস হবে। যেমন ধরো দেয়া আছে লিভিং, লিভিং, লিভিং হচ্ছে একটা আইএনজি। তো আইএনজির পূর্বে তুমি কিন্তু বলবা না যে আই লিভিং, তুমি বলবা না যে মি লিভিং, মাই লিভিং, তুমি বলতে পারো মাই লিভিং, তুমি বলতে পারো হার লিভিং, তুমি বলতে পারো আওয়ার লিভিং। অর্থাৎ আইএনজির পূর্বে আমরা পসেসিভ কেস বসাবো। এই কয়েকটা নিয়ম তুমি এখান থেকে দেখবা, মানে প্রোনাউনের বেসিক থেকে জাস্ট এই কয়েকটা নিয়ম আপনারা দেখবেন। কি কি দেখবেন? একটা হচ্ছে তোমার এই যে অবজেক্টিভ কেস, নেক্সট হচ্ছে তোমার প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস, আরেকটা হচ্ছে আইএনজির পরে পসেসিভ কেস, ঠিক আছে। এই কয়েকটা পার্সোনাল প্রোনাউন একটু ভালো করে স্টাডি করতে হবে, ওকে। আচ্ছা, এরপর আপনারা আরেকটা বিষয়, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। এই যে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, আমরা জানি এই যে রিলেটিভ প্রোনাউন যে দেখতে পাচ্ছ, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগে যেটা দেয়া আছে এটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কিন্তু এই ভার্বটা হবে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। এটাকেই বলা হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। এই প্রশ্নটাও আসছিল 2012 সালে, কিন্তু বুঝতে পারছেন? তো তোমরা আমাকে একটু বলো দেখি, এই প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট কোন অপশনের মধ্যে সঠিকভাবে সেট করা হয়েছে, একটু আমাকে কমেন্ট করে জানাও। কোন অপশনে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট সঠিকভাবে সেট করা হয়েছে? আচ্ছা, কোন অপশনে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট সঠিকভাবে কোন অপশনে সেট করা হয়েছে আমাকে একটু কমেন্ট করে আপনারা একটু জানান। কোন অপশনে সেট করা হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানান। একটু দ্রুত কমেন্ট করেন, একটু দ্রুত কমেন্ট করেন। আমাদের সময় প্রায় শেষের দিকে, সময় কি আছে? আচ্ছা,
সময় আছে, ঠিক আছে, আমাদের আরো প্রায় 10 মিনিটের মতো সময় আছে, ঠিক আছে, বা 13 মিনিটের সময় আছে। তারপর তোমরা যদি থাকতে চাও তাহলে আমি এক্সটেন্ড করবো, মানে যারা খুব সিরিয়াস টাইপের স্টুডেন্ট তাদেরকে আমি 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ছেড়ে দিব, আর যারা সারা রাত থাকতে চাও তাদের জন্য বিশেষ সেবা রয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসি এখানে সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর এখানে অনেকে সি বলতেছো, তাই তো, ভেরি গুড। দেখো, ইটের সাথে কখনো আর হয় না, ইটের সাথে ইজ হয়, ইট ইজ, তার মানে এটা বাদ। একই কারণে অপশন নাম্বার বি ও বাদ। অপশন নাম্বার বি এবং সি দুইটার যে কোনো একটা। অপশন নাম্বার বি তে দেখো এখানে স্টুডেন্টস, এটা হচ্ছে প্লুরাল ফর্মে আছে, আর এটার সাথে হ্যাজ বসাই দিছে। স্টুডেন্টস এর সাথে তো হ্যাজ হবে না, স্টুডেন্টস এর সাথে হবে হ্যাভ। যেহেতু অ্যান্টিসিডেন্ট প্লুরাল, অতএব ভার্বটাও প্লুরাল। প্লুরাল অ্যান্টিসিডেন্ট, প্লুরাল ভার্ব, তার মানে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট সঠিকভাবে প্রকাশিত হয়েছে একমাত্র অপশন নাম্বার সি তে। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অলরাইট, সো এই টপিকটা একটু মনে করে আপনারা একটু রিভাইজ দিবেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ থেকে আসলে তোমরা জাস্ট বেসিকটা দেখবা। অ্যাডজেক্টিভ থেকে যদি দেখতেই হয় এনাফের ব্যবহার, ঠিক আছে, এনাফের ব্যবহার এটা আপনারা একটু দেখবেন। আরেকটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, ঠিক আছে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কেমন। আর এটা ছাড়া অ্যাডজেক্টিভের সাধারণ ব্যবহার, ঠিক আছে, এই যে অ্যাডজেক্টিভের সাধারণ ব্যবহার, যে নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ। যেমন প্রথমে আমরা এই যে 1 নম্বর প্রশ্নটা ফার্স্টে আমরা একটু সলভ করব, তারপর 2 নম্বরে যাব। দেখো 1 নম্বর প্রশ্নে কি জানতে চেয়েছে। 1 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে যে এখানে ইনকারেক্ট কোনটা। এক্সাম হলে আমাদেরকে অনেক সময় একটু কনফিউজ করে ফেলে। কনফিউশনটা তৈরি হয় যে আমাদের ধারণা সঠিক উত্তর বের করতে বলা হয়েছে, এই কারণে অপশন থেকে মানে প্রশ্নটা পড়ে না। অনেকে দেখবা তোমাদের মধ্যে প্রশ্ন না পড়াই অপশন দেখেই বের করতে চায় যে সঠিক উত্তর কোনটা, কিন্তু এখানে কিন্তু কারেক্ট চায় না, এখানে কি চাইছে, ইনকারেক্ট চাইছে। তার মানে এখানে 3টা সঠিক আছে, একটা ভুল আছে, তুমি শুধু ভুলটা খুঁজে বের করবা। সো প্রশ্নের যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা মনোযোগ সহকারে কিন্তু আমাদেরকে স্টাডি করতে হবে, কেমন। সো আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ ঠিক আছে, এনাফ প্লাস নাউন, এটা ঠিক আছে, এনাফ মিল্ক। অপশন নাম্বার বি এটা ঠিক নাই। এখানে আমরা জানি যে হার্ড, হার্ড, হার্ড হচ্ছে একটা অ্যাডভার্ব, এটার পরে যাবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পরে যাবে হচ্ছে এনাফ। তোমার বলা উচিত ছিল আই ডিড নট স্টাডি হার্ড এনাফ, অথচ তুমি বলেছো এনাফ হার্ড, তার মানে এটা ভুল, ইনকারেক্ট। অপশন নাম্বার সি ঠিক আছে, এই যে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, হট এনাফ, এটা ঠিক আছে। অপশন নাম্বার 4ও ঠিক আছে, এই যে নাউন, নাউনের আগে এনাফ, নাউন প্লাস এনাফ প্লাস নাউন, এনাফ প্লাস নাউন, এনাফ ইন্টারেস্ট, এটাও ঠিক আছে। তার মানে একমাত্র ভুল হচ্ছে অপশন নাম্বার বি, এবং এটাই কারেক্ট অ্যান্সার। সো এই টাইপের প্রশ্ন যদি আসে একটু সতর্ক থাকবা, প্রশ্নের ডিরেকশন না পড়ে অপশন সলভ করতে যেও না। সবার আগে দেখবা যে প্রশ্ন কি কারেক্ট চাইছে না ইনকারেক্ট চাইছে, ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়বা, তারপর অপশনের দিকে যাবা। আচ্ছা, এরপর 2 নম্বরটা হচ্ছে জেনারেল কোয়েশ্চেন। একটা সেন্টেন্সে নাউনের আগে একটা শব্দ দেয়া থাকবে, তো সেটা কি জানতে চাওয়া হবে, ঠিক আছে। দেখো এখানে বলা হচ্ছে দ্য কলিং বেল ইজ আউট অফ অর্ডার, কলিং বেল ইজ আউট অফ অর্ডার। তো এখানে বলা হচ্ছে, এই যে কলিং, এই কলিংটা এখানে কিসের কাজ করতেছে। এই কলিংটা কি নাউন, ভার্ব, অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ। নাউন, ভার্ব, অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ, একটু কমেন্ট করে আমাকে একটু জানাও এটার অ্যান্সারটা কি হবে, নাউন, ভার্ব, অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ। সঠিক উত্তরটা কি হবে আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই যে বেল, বেল কিন্তু একটা নাউন, তাই না, বেল কিন্তু একটা নাউন। আর নাউনের আগে যেই শব্দ নাউনকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তার মানে কলিংটা এখানে 100% একটা অ্যাডজেক্টিভ। সো প্রশ্ন এই দুইটা অ্যাঙ্গেলে হইতে পারে, একটা হচ্ছে এরকম জেনারেল অ্যাঙ্গেল, নাউনের আগে শব্দ আন্ডারলাইন করা থাকবে আর তোমরা দেখে বলবা যে এটা অ্যাডজেক্টিভ। আর আরেকটা হচ্ছে রুল থেকে আসা, যেমন অ্যাডজেক্টিভের মধ্যে তোমার এনাফের ব্যবহার, এটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এটাও ইম্পর্টেন্ট। অ্যাডজেক্টিভের মধ্যে আরো একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা একটু খাতায় লিখে রাখেন, লিঙ্কিং ভার্ব। আবার লিঙ্কিং পার্ট লিখো না, লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। এইটা দয়া করে বই থেকে একটু পড়ে নিবা, আমি টপিকের নামটা লিখে দিলাম লিঙ্কিং ভার্ব। এই টপিকটা অবশ্যই অবশ্যই একটু স্টাডি করে যাবা, ঠিক আছে। অলরাইট, আচ্ছা এরপর নেক্সট অ্যাডভার্ব। অ্যাডভার্ব থেকে জাস্ট অ্যাডভার্বের পজিশন, যেমন ধরো হি ওয়ার্কড হ্যাপিলি, এখানে হ্যাপিলি শব্দটা কি, হ্যাপিলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপরে সহজ কথা একদম নর্মাল বেসিক প্রশ্ন আসবে অ্যাডভার্ব থেকে, এখানে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আমরা সবাই জানি অ্যাডভার্ব কাকে মডিফাই করে,
তোমরা এখানে স্ক্রিন থেকে দেখতে পাচ্ছ এটা 2013 সালের একটা প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্ব কাকে মডিফাই করে জানতে চাওয়া হচ্ছে। একটু কমেন্ট করে বলো দেখি অ্যাডভার্ব কাকে মডিফাই করে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? আমরা জানি অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, আর নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে অ্যাডভার্ব মডিফাই করে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি অপশন নাম্বার এ তে আছে প্রোনাউন, এটা হচ্ছে না। অপশন নাম্বার ডি তে আছে নাউন, এটাও হচ্ছে না। অপশন নাম্বার বি এবং সি দুটোই কিন্তু কারেক্ট অ্যান্সার। কিন্তু সাধারণত আমরা জানি যে অ্যাডজেক্টিভের গ্রহণযোগ্যতাটা বেশি, মানে অ্যাডভার্বের সাথে সরাসরি সম্পর্ক হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভের। তো সেই ক্ষেত্রে আমরা অপশন নাম্বার বি সি দুটার ক্ষেত্রে আমরা শুধু বিটাকে নেব। ঠিক আছে, অপশন নাম্বার বি সি দুটা যদি থাকে আমরা বিটাকে নেব। ওকে, আচ্ছা। আর মনে রাখবা অ্যাডভার্ব মূলত অপশনে যদি ভার্ব থাকে তাহলে তুমি বলবা মডিফাইস এ ভার্ব। অপশনে যদি অ্যাডজেক্টিভ থাকে, যেমন এখানে অ্যাডজেক্টিভ আছে, তাহলে মডিফাইস অ্যান অ্যাডজেক্টিভ। আবার অপশনে যদি অ্যাডভার্ব থাকে তাহলে মডিফাইস অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বকেও মডিফাই করে। ঠিক আছে, এটা আমি একটু ভালো করে দেখবো। এখান থেকে ভয় পাওয়ার কারণ নাই, এটা একদম বেসিক প্রশ্ন আসবে, তোমরা পারবা যদি আসে আর কি। আচ্ছা, ভয়েস চেঞ্জ বলার প্রশ্নই উঠে না। ভয়েস চেঞ্জ অবশ্যই আপনারা একটু রিভিশন দেবেন। এখান থেকে একটা প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে। তোমরা জাস্ট আমাকে এখানে উত্তরটা বলো, সঠিক উত্তরটা কি হতে পারে। দেখো এখানে লেখা আছে আব্দুল ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক। আব্দুল ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্কটা আগে চলে আসবে, এরপরে ওয়াজ যাবে, আর টু ডু এই অংশটার মধ্যে হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ করতে হবে। টু ডু এটা হয়ে যাবে টু বি ডান। ইনফিনিটিভকে যদি ভয়েস করতে হয় কিভাবে করতে হবে সেটা অবশ্যই আপনার পড়ে যাবেন। ইনফিনিটিভ টু প্লাস ভার্ব যদি থাকে তাহলে সেটাকে টু বি প্লাস ভি থ্রি এইভাবে প্যাসিভ করতে হয়। টু প্লাস ভার্ব এটা হচ্ছে অ্যাক্টিভ, আর টু বি প্লাস ভি থ্রি এটা হচ্ছে প্যাসিভ। তাহলে তোমরাই বলো যে অ্যান্সারটা কি হতে পারে। তোমরাই আমাকে বলবা যে অ্যান্সারটা কি হতে পারে। আমাকে একটু বলতে হবে যে এটার অ্যান্সারটা কি হতে পারে। একটু কমেন্ট করে আমাকে একটু জানান সঠিক উত্তরটা কি হতে পারে, একটু আমাকে কমেন্ট করে জানাই ফেলো। দ্য ওয়ার্ক অপশন নাম্বার এ তে আছে দ্য ওয়ার্ক ওয়াজ টু ডু, না টু ডু তো হলো না। দ্য ওয়ার্ক হ্যাড লাগাই দিছে, হ্যাড তো এখানে তো আমাদের তো হ্যাড ছিল না, যেহেতু হ্যাড ছিল না তার মানে এটা নেওয়া যাবে না, এটা বাদ। অপশন নাম্বার সি তে দ্য ওয়ার্ক ওয়াজ আছে, এই যে টু বি প্লাস ভি থ্রি আছে, দেখছো টু বি প্লাস ভি থ্রি, টু বি ডান। আর অপশন নাম্বার ডি তে আবার আব্দুল আগে চলে আসছে। প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হয়, তাহলে এটা শুরুতেই বাদ হয়ে যাচ্ছে। সঠিক উত্তর কোনটা? যারা যারা অপশনের মধ্যে সি বলেছো তাদের প্রত্যেকের উত্তর কারেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অসংখ্য স্টুডেন্ট কমেন্ট করছো, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের প্রত্যেকের উত্তর সঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ভয়েস চেঞ্জ আমি বলে দিচ্ছি একটা প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে। সো আমি এখানে ডাবল স্টার দিচ্ছি, আপনারা সম্ভব হলে একটু দেখে যাবেন। মানে এরকম যেই নিয়ম কানুন গুলো আছে যেগুলো তোমরা আটকায় যাও সেগুলো দেখে যাবা। যেমন ইম্পারেটিভ বাক্যের ভয়েস চেঞ্জ, কেমন ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ বাক্যের ভয়েস চেঞ্জ এটা দেখবেন। আর হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যের ভয়েস চেঞ্জ, ইন্টারোগেটিভ কেমন। ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ, ইনফিনিটিভকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে সেটা দেখবা। তারপর পজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ, পজিটিভ ভার্বকে কিভাবে ভয়েস করতে হয় সেটা একটু দেখে যাবা। ঠিক আছে, সঠিক উত্তর অপশন নাম্বার সি। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট। কানেক্টরস, কানেক্টরস, কানেক্টরস এটা তোমরা ইন্টারমিডিয়েট থেকে অলরেডি পড়ে আসতেছো ভালোভাবেই। তো বিকজ যদি একটা কানেক্টর হয় তাহলে বিকজ এর পরে অবশ্যই একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, তাই তো? তাহলে আমাকে একটু বলো দেখি এখানে সঠিক উত্তর কি হতে পারে। উই ওয়ার ডিলেড মানে আমরা দেরি করছিলাম কারণ আমরা ট্রাফিক জ্যামে পড়ে গেছিলাম। তার মানে বিকজ দেয়ার ওয়াজ, ট্রাফিক যেহেতু একটা জায়গাকে বোঝায় সেই ক্ষেত্রে আমি ইট বলতে পারবো না। এই যে বিকজ এর পরে ইট বলা যাবে না, বিকজ ইট ইজ এ ট্রাফিক জ্যাম এটা বলা যাবে না, বলতে হবে বিকজ দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম। কারণ ট্রাফিক জ্যাম তো মূলত একটা স্থান, তাই না? স্থানকে সূচনা করতে বা ইন্ডিকেট করতে আমরা ইট দ্বারা সেন্টেন্স সূচনা করতে পারবো না। জায়গাকে বোঝাতে হলে আমাদের দেয়ার দ্বারা বাক্য সূচনা করতে হবে। তাহলে ওদিক থেকে এখানে সঠিক উত্তর শতভাগ অপশন নাম্বার বি, শতভাগ অপশন নাম্বার বি। তার মানে উই ওয়ার ডিলেড বিকজ দেয়ার ওয়াজ আ ট্রাফিক জ্যাম। সো কানেক্টরস থেকে বিকজ এর পাশাপাশি তোমরা একটু ভালো করে দেখে যাবা অলদো এর ব্যবহার, অলদো এর ব্যবহারটা একটু দেখবেন। এরপর দেখবেন হচ্ছে আপনার ওয়েন ভার্সেস হোয়াইল, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। হোয়েন এবং হোয়াইল, ঠিক আছে, হোয়েন এবং হোয়াইলের ব্যবহারটা দেখবা, অলদো এর ব্যবহারটা দেখবা। আরো যদি সম্ভব হয় অ্যাজ সুন এস এটা কিন্তু একটা কানেক্টর, ঠিক আছে। অ্যাজ সুন এস এর আগে কি পরে কি, অ্যাজ সুন এস, এই ব্যবহারটা ভালো করে একটু দেখবেন।
আর কানেক্টর না বাট কানেকটিভস এর কাজ করে এরকম একটা শব্দ, ইনস্পাইট অফ, এই যে ইনস্পাইট অফ, ডিসপাইট, ডিসপাইট, ঠিক আছে, ইনস্পাইট অফ বা ডিসপাইট, এরা কিন্তু সরাসরি কানেক্টর না, এরা হচ্ছে কানেকটিভ ওয়ার্ড, অর্থাৎ এরা একটা কানেক্টিং ফ্রেজ। কানেক্টিং ফ্রেজের মধ্যে ইনস্পাইট অফ এবং ডিসপাইট একটু যদি সম্ভব হয় তাহলে একটু দেখে যাবা। আচ্ছা, এই হচ্ছে আপনার কানেক্টরস। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার আর্টিকেল। আর্টিকেল থেকে আসলে বলার কিছু নাই, আর্টিকেল মোটামুটি তোমাদের সবারই দক্ষতা রয়েছে। তো এটা মোটামুটি যেমন ধরো যে নিয়মগুলা তোমাদের শীটের মধ্যে দাগানো আছে ওই নিয়মগুলা দেখবা। যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কেউ যদি স্বাভাবিক উদ্দেশ্যে যায় তাহলে আর্টিকেল হয় না, অন্য কোনো উদ্দেশ্যে গেলে আর্টিকেল বসে, আছে না এরকম? তারপর প্রপার নাউন, যেমন ধরো প্রপার নাউনের আগে আর্টিকেল হয় না, মানে দি বসে না। কিন্তু সংবাদপত্র, বিখ্যাত ভবন, ধর্মগ্রন্থ, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, এদের পূর্বে কিন্তু আবার দি বসে, যদিও তারা প্রপার নাউন, তাই না? আচ্ছা, সো এরকম যে নিয়ম কানুনগুলো আছে, বাদ্যযন্ত্রের পূর্বে দি বসে, বাজানো অর্থে দি বসে না, এগুলো একটু ভালো করে একটু দেখে যাবে। আচ্ছা, তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে দ্য বিগ বুক অন দ্য টেবল ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস। এটা স্পেসিফিক ভাবে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে টেবিলের উপরে যে বইটা আছে সেটা হচ্ছে আমার ইতিহাস ক্লাসের বই। তাহলে এটা একদম নির্দিষ্ট করে বুঝাইলো, এই কারণে দুইটার আগে দি বসবে, এটাও দি এটাও দি। তাহলে সঠিক উত্তর কোনটা? ভেরি গুড, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। আর্টিকেলের উত্তরটা মোটামুটি তোমাদের সবারই সঠিক হয়েছে, কারণ আর্টিকেল আশা করি সবাই পারবা, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে। ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমি একদমই আলোচনা করব না, খালি আমি উত্তরটা বলে দিচ্ছি। দে উইল বি দেয়ার, যেহেতু এখানে উইল আছে তাহলে এখানে কি হবে? উইল নট, তাই না? উইল থাকলে উইল নট, আবার যদি এখানে উইল নট থাকতো তাহলে সেখানে উইল হয়ে যেত। সো ট্যাগ কোয়েশ্চেন থেকে যে নিয়মগুলো তোমরা পারো না সেগুলো দেখবা। যেমন লেট থাকলে ট্যাগ কিভাবে হবে? হ্যাভ টু, আমি একটু লিখে দেই, ধরো যে ট্যাগগুলো একটু ভালো করে দেখবা। লেট থাকলে কিভাবে ট্যাগ করবা? তারপর হচ্ছে ধরো তোমার হচ্ছে হ্যাভ টু, এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অট টু, ঠিক আছে, এই যে অট টু, এই শব্দগুলা। তারপর হচ্ছে মাস্ট, কেমন? শুড, ঠিক আছে। সো এই শব্দগুলা ট্যাগ কিভাবে হবে সেটা অবশ্যই তোমরা একটু দেখে যাবা, কারণ এগুলা থেকে আসলে অনেকেই হয়তো নাও পারতে পারো, তো এগুলো দেখে যাবা। এগুলো ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো তুমি এমনিতেই পারবা। ট্যাগ কোয়েশ্চেন খুবই সহজ একটা টপিক, তবে এখান থেকে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি টেন্স। বরাবরের মতোই টেন্স সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। টেন্স থেকে তোমরা একদম শেষ মুহূর্তে যেটা দেখবা সেটা হচ্ছে বাই প্লাস সময় থাকলে, বাই প্লাস সময়, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স মানে উইল হ্যাভ প্লাস V3। বাই প্লাস সময় থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়, এটা দেখবা। তারপর হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার এটা একটু ভালো করে দেখবেন। দেন হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কেমন? আচ্ছা, লাস্ট থাকলে কি হয় এবং দি লাস্ট থাকলে কি হয়? সিন্স কোন টেন্সে বসে বা কখন বসে, এবং ফর কোন টেন্সে বসে এবং কখন বসে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার সবচেয়ে কমন। এই নিয়মগুলো একটু ভালো করে স্টাডি করবা। যেমন এই যে প্রশ্নটা আসছিল 2012 সালে, এটা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার থেকে আসছিল। তো এটা সঠিক উত্তর অলরেডি অনেকে কমেন্ট বক্সে জানাইও দিছো, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে সঠিক উত্তরটা অনেকে কমেন্ট বক্সে একটু জানাই দিছো। সো টেন্স থেকে একটা প্রশ্ন থাকবে, এটা মোটামুটি ভাবে নিশ্চিত থাকো, মানে এবছর থাকবে আর কি। তবে টেন্স থেকে ধারাবাহিক ভাবে প্রশ্ন না আসলেও এবছর থাকবে। আচ্ছা, হি হ্যাড রিসিভ দ্য লেটার বিফোর আই মেট হিম। আমরা জানি বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট আর বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট, তাই তো? এই যে অপশন নাম্বার সি তে আছে, প্রত্যেকের উত্তর কারেক্ট। যারা যারা সি বলেছো তাদের প্রত্যেকের উত্তর কারেক্ট, কেমন? তার মানে টেন্স এটা অবশ্যই আপনারা দেখবেন। ন্যারেশন তো আমি একটু আগে বলে দিলাম যে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন এটা খুবই সাধারণ টপিক, এবং এই রুলগুলা বা নিয়ম কানুনগুলো আমরা সবাই মোটামুটি জানি। যেমন এটার উত্তরটা কি হতে পারে একটু বলো দেখি। ন্যারেশন, বাবা বলেছিল আমাকে ডু নট ওয়েস্ট ইউর টাইম, তুমি তোমার সময়টা নষ্ট করো না প্লেইং তাস। আচ্ছা,
বাবা বলেছিল তুমি তোমার সময়টা নষ্ট করো না। মাই ফাদার সেড টু মি ডু নট ওয়েস্ট ইউর টাইম। তার মানে এখানে বাবা কিন্তু কোনো একটা কাজ করতে বারণ করেছে। যেহেতু এটা একটা ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ বাক্যকে তুমি যদি সেটা নিষেধ করা বোঝায় তাহলে ফরবিড দ্বারা আমাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে আসতে হবে। তো সেটা কত নম্বর অপশনের মধ্যে আছে দেখো, অপশন নাম্বার সি তে আছে, মাই ফাদার ফরবিড মি টু ওয়েস্ট মাই টাইম। সো এই টাইপের ইম্পারেটিভ বাক্যের যে ন্যারেশন গুলা বা ইন্টারোগেটিভ বাক্যের যে ন্যারেশন গুলা একটু ভালো করে দেখবা। আর অ্যাসার্টিভ বাক্যের যে ন্যারেশন সেগুলো তুমি একদম কমন সেন্স থেকেই তুমি অ্যান্সার করতে পারবা। এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো প্রয়োজনই নাই। ভয়েস চেঞ্জ, ন্যারেশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই কয়েকটা টপিক থেকে প্যারা খাওয়ার কোনো দরকারই নাই। প্রশ্ন আসলে মাথা ঠান্ডা রাখলেই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তোমার, আচ্ছা আমরা প্রায় শেষ করে ফেলেছি। তো আমি এই ন্যারেশন পর্যন্ত যে টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এগুলোই ছিল আমাদের মেইন টপিক। ঠিক আছে? যে কয়েকটা টপিক ডিসকাস করেছি এগুলাই মেইন টপিক। আজকে ক্লাসের পরে যতটুকু সময় তোমার হাতে থাকবে এই টপিকগুলাই ভালো করে একটু রিভাইজ করবা। আর যদি তুমি এই টপিকগুলো অলরেডি পারো, ধরো তুমি টপিকগুলো পারো, তাহলে তুমি অতিরিক্ত যে কয়েকটা টপিক একটু দেখে যাওয়ার চেষ্টা করবা যদি তোমার সময় থাকে। যদি সময় থাকে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা একটু দেখবা, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এটাও একটু দেখতে হবে, সাবজাংটিভ সাবজাংটিভ ঠিক আছে, সাবজাংটিভ এই টপিকটা দেখবেন, পজিটিভ ভার্ব পজিটিভ ভার্ব পজিটিভ ভার্ব এই টপিকটা আপনাকে একটু দেখতে হবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ, আইডেন্টিফিকেশন মানে যদি সময় থাকে, আমি বারবার বলছি যদি সময় থাকে, না দেখলে কোনো সমস্যা নাই, যদি সময় থাকে তাহলে দেখে যাবা। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজেস, ফ্রেজেস এন্ড ক্লসেস, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজেস এন্ড ক্লসেস। আর আরেকটা হচ্ছে তোমার সেন্টেন্স টাইপস, সেন্টেন্স টাইপস টাইপস এন্ড ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন, সেন্টেন্স টাইপ এন্ড ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ঠিক আছে? অর্থাৎ ডিক্লারেটিভ সেন্টেন্স কাকে বলে বা কোনগুলা ডিক্লারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, কেমন? তো এই সেন্টেন্স টাইপগুলো একটু দেখবা। আবার ধরো ডিক্লারেটিভকে কিভাবে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিবা, ইন্টারোগেটিভ বাক্যকে কিভাবে অ্যাসার্টিভ বাক্যে নিবা, অ্যাসার্টিভকে কিভাবে এক্সক্লেমেটরি বাক্যে নিবা, এই ট্রান্সফরমেশন গুলা। আবার একই সাথে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অর্থাৎ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্স স্ট্রাকচার একটু দেখে যাবা যদি তোমার হাতে সময় থাকে। গ্রামার আমি এখন পর্যন্ত যা যা আলোচনা করেছি আশা করি এর মধ্যে আপনাকে ফুল কভার করবে, ফুল কভার করবে, আস্থা রাখেন, কেমন? আচ্ছা, এবার আসেন হচ্ছে আপনার, আমাদের প্রায় শেষ, এখন আমি কিছু দু একটা কথা বলি। আচ্ছা, এখানে লেখা আছে লিটারেচার এন্ড টেক্সট বুক কোয়েশ্চেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় লিটারেচার থেকে একটা দুটা প্রশ্ন প্রতি বছরই থাকে, যেমন অমুক গ্রন্থের লেখক কে, তমুক গল্পের লেখক কে। ঠিক আছে? উনি রবীন্দ্রনাথ ঠাকুর মূলত উনি কি লিখতেন, শেক্সপিয়ার উনি মূলত কি লিখতেন বা উনি কি ছিলেন, উনি কি নাট্যকার ছিলেন, গীতিকার ছিলেন, নাকি কি করতেন। ঠিক আছে? তো সনেট বলতে আমরা কি বুঝি, সিমিলে মেটাফর বলতে আমরা কি বুঝি, মানে ফিগার অফ স্পিচ যেগুলো, অক্সিমরন যেগুলো। তো এগুলো অলরেডি তোমরা কিন্তু যখন ফার্স্ট টাইম ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিয়েছো তখন কিন্তু কিছুটা হলেও পড়েছো, তো ওখান থেকে অতটুকুই দেখবা। আর টেক্সট বুক থেকে আসলে এই এক রাতের মধ্যে টেক্সট বুক থেকে দেখার কিছু নাই। তুমি যেটা করতে পারো, টেক্সট বুকে যতগুলো কবিতা আছে এই কবিতাগুলার যিনি কবি আছেন এই কবিদের নামটা একটু ভালো করে স্মরণে রাখার চেষ্টা করবা। ঠিক আছে? আর যে গল্পগুলো আছে এগুলো আজকে রাতে তুমি দাগায় দাগায় পড়ে যেতে পারবা না, ওই সময়টা নাই। যদি সময় থাকে তাহলে তুমি টেক্সট বুকের শর্ট সিলেবাসের আন্ডারে যেগুলো দেওয়া আছে শুধু সেগুলা রিভাইজ করার চেষ্টা করবা। কিন্তু আমি জানি এটা সম্ভব হবে না, শুধু শুধু আমি বলতেছি। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তোমার প্যাসেজ। প্যাসেজ নিয়ে তোমার প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? প্যাসেজ নিয়ে কোনো প্যারা খাবা না। প্যাসেজ থেকে তোমার ধরো 5টা প্রশ্ন থাকবে, বা এই 5টা প্রশ্নের মধ্যে তুমি একদম 100% কনফার্ম হয়ে যে কয়েকটা পারবা শুধু সেই কয়েকটা দাগাবা। মানে তুমি ওভার কনফিডেন্স নিয়ে তুমি দাগাই দিয়ে আসছো আর নেগেটিভ মার্কসে তুমি পড়ে গেছো, তা যাতে না হয়। বুঝা গেছে? প্যাসেজ আশা করা যায় সবার শেষেই উত্তর করাটা বেটার হবে। অর্থাৎ যদি প্যাসেজ আসে তাহলে তুমি চেষ্টা করবা অন্যান্য সকল প্রশ্ন দাগানোর পরে সবার শেষে তুমি প্যাসেজটা নিয়ে বসবা। বুঝা গেছে? আর প্যাসেজের জন্য একটা টাইম লিমিটেশন রাখবা, অর্থাৎ ঘড়ি ধরে টাইম সেট করে রাখবা যে 3 মিনিটের মধ্যে আমি যা পারি তাই দাগাবো। 3 মিনিট সময় অতিক্রান্ত হয়ে গেছে, প্যাসেজটা ফালাই দিয়ে তুমি বাংলা বিভাগে চলে যাবা।
তুমি জিকে বিভাগে চলে যাবা, তুমি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অন্যান্য বিভাগে চলে যাবা। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এনিওয়ে, এবার লাস্ট হচ্ছে মেমোরাইজিং আইটেমস। মেমোরাইজিং আইটেম নিয়েও আমার লাস্ট মুহূর্তে সাজেশন হচ্ছে, তোমাদের কাছে যদি কোনো হাইলাইটস থেকে থাকে, অর্থাৎ শেষ মুহূর্তের কোনো সাজেশন, যে কোনো কোচিং সেন্টারের, যে কোনো ভাইয়ার, যে কোনো বড় ভাইয়ের, তুমি যেখান থেকে প্রিপারেশন নিয়েছো, তোমার কাছে নিশ্চয়ই একটা সাজেশন বুক রয়েছে। সেখানে মেমোরাইজিং মানে শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন, মেমোরাইজিং আইটেম, তুমি ওখান থেকে ফ্রেজ এন্ড ইডিয়মস, স্পেশালি যেগুলো ফরেন ফ্রেজ, ওগুলো একটু দেখার চেষ্টা করবা। ঠিক আছে? গ্রুপ ভার্ব দেখার কোনো প্রয়োজন নাই, কারণ এটা মনে রাখতে পারবা না। প্রিপোজিশন দেখেও মনে রাখতে পারবা না। সিনোনিম, অ্যান্টোনিম যদি সম্ভব হয় শুধু সিনোনিম গুলা, তোমার কাছে যে সাজেশনটা রয়েছে শুধু সিনোনিম গুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? আর বাকিগুলো যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো, অ্যানালজি বলো, এগুলো এক রাতের মধ্যে কভার করার সুযোগ খুবই কম। এতদিন যা যা পড়েছো আল্লাহর উপর আস্থা রেখে তা নিয়েই, মানে সেটার উপর ভিত্তি করেই তুমি আগামীকালকের এক্সাম হলে চলে যাও। ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকের প্রস্তুতি আশা করা যায় যে ভালো হবে। আচ্ছা, এখন আমাকে একটু কমেন্ট করে একটু জানিয়ে রাখো যে আমাদের আজকের এই আয়োজনটা, মানে আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। আজকের পুরোটা ক্লাসে আমি তোমাদের সাথে ছিলাম রায়হান বোরহান, এবং আজকের এই ক্লাসের আয়োজনটা করেছে, আবারও বলছি, লিজেন্ড কেয়ার। সো লিজেন্ড কেয়ারের এই আয়োজনটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে একটু জানিয়ে রাখো। আর পাশাপাশি ছোট্ট একটা মানে নিউজ তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, তোমাদের যেসব ফ্রেন্ড সার্কেল অথবা তোমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত চিন্তা করছো যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার স্বপ্ন হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি। তো তোমার স্বপ্ন যদি পাবলিক ইউনিভার্সিটি হয়ে থাকে, তাহলে তুমি আগে ন্যাশনালে পরীক্ষা দিয়ে তোমার পছন্দের কোন একটা কলেজে ভর্তি হয়ে থাকো, এবং 8 মাস পরে তুমি জানো যে জাহাঙ্গীরনগরে পরীক্ষা আছে, বিইউপিতে আছে, রাজশাহীতে আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, কুমিল্লা ইউনিভার্সিটি আছে, খুলনা বিশ্ববিদ্যালয় আছে, জিএসটি বা গুচ্ছ আছে। তার মানে তোমার সামনে একটা বিশাল একটা অপরচুনিটি কিন্তু ওয়েট করতেছে। সো হতাশ না হয়ে, পরীক্ষা যেমনই হোক না কেন, হতাশ না হয়ে তুমি আগে নিজের মনকে একটু সাইজ করবা, তুমি মেন্টালি একটু অর্ডার হও, কারণ আমরা অনেকে কিন্তু মানসিক একটা ইনস্ট্যাবিলিটির মধ্যে আছি। তুমি মানসিক একটা স্ট্যাবিলিটির মধ্যে আসার চেষ্টা করো। আসার পরে তুমি ফিক্সড করো যে তুমি যদি সত্যিই চাও যে তুমি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তাহলে তোমার জন্য আমাদের একটা ছোট্ট আয়োজন আছে, ছোট্ট না ব্যাপক আয়োজন আছে, লিজেন্ড কেয়ার সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচ। যারা শুধু বিইউপিতে পরীক্ষা দিবা তাদের জন্য আছে বিইউপি টার্গেট ক্যাপ্টেন স্পেশালাইজ ব্যাচ, শুধু বিইউপির উপর আলাদা স্পেশালাইজ ব্যাচ, আলাদা কোর্স প্ল্যান, আলাদা লেকচার ম্যাটেরিয়ালস। আর যারা শুধু জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা তাদের জন্য শুধু জেইউর উপরে কিন্তু আলাদা স্পেশালাইজড ব্যাচ কিন্তু রয়েছে। সো সেকেন্ড টাইম তোমার জন্য একটা বিশাল অপরচুনিটি, এটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে এই অপরচুনিটি লুফে নেওয়ার জন্য। আগামীকালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমাদের শুভ হোক এবং ভালো হোক, সুস্থ হয়ে আগামীকালকের এক্সাম সেন্টারে গিয়ে তোমরা মাথা ঠান্ডা রেখে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবা, আর যেগুলোর উপর কনফিডেন্স পাবা না, আন্দাজে কোনো প্রশ্নের উত্তর দাগাবা না। সো আমি রায়হান বোরহান আজকে আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।